সো আমরা নেক্সট যে প্রশ্নটা করছিলাম সেটা শুরু করি। দেখেন, 9 নম্বর যে প্রশ্নটা আছে সেটা আমি বলেছিলাম যে এটা ভ্যালু ইনপুট মেথড দিয়ে করলে মানে উইথিন 10 বা 20 সেকেন্ডে করা যায়, কিন্তু সলভ করতে গেলে এটা অবশ্যই বড় হয়ে যাবে। ভ্যালু ইনপুট মেথড খেয়াল করেন, এখান থেকে বলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যে তিনটা অংশ, আপনি এমন ভ্যালু ধরবেন যেন তিনটার যোগফল কোনোভাবে জিরো হয় না। এছাড়া আপনি অন্য ভ্যালু ধরতে পারেন। সাপোজ আমি যদি খেয়াল করেন এক্স ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু জেড ইজিক্যাল যদি ওয়ান ধরি, সেটা ধরে একটু ক্যালকুলেশন করেন তো। দেখেন উপরে কত ওয়ান, আর নিচে কত টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস কত ওয়ান, তাহলে আলটিমেটলি ওয়ান বাই কত আসে, ফোর আসে। দেখেন এই জায়গা থেকে একই কথা না, ওয়ান বাই ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান, তার মানে কি পরের ক্ষেত্রেও কত ওয়ান বাই ফোর আসবে না? এই ক্ষেত্রেও কত আসবে বলেন তো, ওয়ান বাই ফোর আসবে না? সো ডেফিনেটলি বলা যায় এর ভ্যালু সবসময় কি আসবে, ওয়ান বাই ফোর আসবে এখানে। এখন আপনি যদি মনে হয় যে ওয়ান ধরে হচ্ছে টু ধরে দেখি তো, দেখেন এক্স এর ভ্যালু যদি টু ধরি, এখানে টু যাক, এখানে আলটিমেটলি টু ইন্টু টু মানে কত ফোর, প্লাস কত টু প্লাস কত টু, তার মানে টু বাই আলটিমেটলি এইট। সো দ্যাটস ইকুয়াল টু কত ওয়ান বাই ফোর। তাহলে প্রত্যেক ক্ষেত্রে এরকম কি ওয়ান বাই ফোর আসবে। সো আলটিমেটলি দেখা যায় এটা আমাদের ওয়ান বাই ফোর আসবে। ভ্যালু ইনপুট মেথড ছাড়া যদি অন্যভাবে চিন্তা করেন তাহলে এটা অবশ্যই লেন্থি হয়ে যাবে। সো নেক্সট প্রশ্ন খেয়াল করি। If the average of m numbers is n square and the n numbers is m square, then the average of m plus n numbers is what? ওয়াইটেড অ্যাভারেজের কনসেপ্ট আমরা মাত্র এই যে অ্যাভারেজ চ্যাপ্টার শেষ করেছি সেখান থেকে একদম সহজ কথা, যে এম নাম্বারস এর অ্যাভারেজ কত, এন স্কোয়ার, তার মানে কি টোটাল কত, টোটাল আমাদের এই অংশটা প্লাস এন নাম্বারের অ্যাভারেজ এম স্কোয়ার, মানে কি টোটাল আমাদের এই অংশটা ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস কত, এম প্লাস এন। তো দেখেন উপরে সিম্পলি এম এন কমন যায়, তাহলে এম এন যদি কমন যায় এখান থেকে এন আর এখান থেকে কত এম, তাহলে নিচে আমাদের কত থাকে এম প্লাস এন। সো দ্যাটস ক্যান বি ক্যান্সেলড আউট। সো এম এন থাকে প্রশ্ন উত্তর। P and Q started a business in the ratio of 2 is to 3. So after 2 years, P left the business, but Q continued. After 3 years, he had a profit of টাকা 26,000. What was the profit of P? এই যে বলছি না যে শীট থেকে 100% কমন কোশ্চেন, এটাও শীট থেকে 100% একটা কমন কোশ্চেন বলতে পারি। সিম্পল কথা, আমি কিন্তু এরকম ম্যাথ অনেক করিয়েছি যে অ্যাজ প্রফিট ডিস্ট্রিবিউটস অ্যাকর্ডিং টু ইনভেস্টমেন্ট রেশিও, প্রফিট ইনভেস্টমেন্ট রেশিও আকারে ডিস্ট্রিবিউট হবে। সো আমি যদি প্রফিটের কথা বলি, খেয়াল করেন পি ইজ টু কিউ ইজিক্যাল টু যেটা হবে, পি দুই অনুপাত করে ইনভেস্ট করে কয় বছর, 3 বছরের জায়গায় সে 2 বছর করে চলে যায়, তার মানে 2 বছর করে। আর কিউ এর যদি খেয়াল করেন এটা, তাহলে কিউ কি করে 3 ইউনিট করে ইনভেস্ট করে কয় বছর, 3 বছর, তাহলে 4 ইজ টু কত, 9 আসবে। তখন জানতে চেয়েছে যে হোয়াট ইজ দ্য প্রফিট অফ পি, পি এর প্রফিট কত সেটা জানতে চেয়েছে। তাহলে খুব সহজ কথা, 4 আর 9 কত বলেন তো, আমাদের ভাষায় মোট প্রফিট আসলে 13 ইউনিট, আমাদের ভাষায় যেটা 13 ইউনিট মোট প্রফিট, প্রশ্নের ভাষায় সেটা কত, 26,000 টাকাকে রিপ্রেজেন্ট করে। তো জানতেছে যে পি এর প্রফিট কত, তো পি তো 4 ইউনিট প্রফিট পায়, তাহলে 13 যদি 26,000 হয় মানে কত টাইমস এর ভ্যালু দিয়েছে বলেন তো, 2000 টাইমস এর ভ্যালু দিয়েছে, তাহলে 4 ও 2000 টাইমস এর ভ্যালু দিয়ে 8,000 টাকা আসবে এই প্রশ্নের উত্তর। তো দেখেন তো এই প্রশ্ন কি সলভ করতে মানে 40 সেকেন্ডে বেশি লাগার কথা, কোনোভাবেই তো না। তো আলটিমেটলি আমাদের এই প্রশ্ন উত্তর আসবে এটা। নেক্সট কোশ্চেন খেয়াল করি। A square park is surrounded by a path of uniform wide 2 meters all around it. The area of the path is 288 square meters. So find the perimeter of the park. যদিও আপনি আসলে এখনো তো পরিমিতির ম্যাথ করায়নি, তো তারপরও খেয়াল করেন আমাদের একটা স্কোয়ার পার্ক আছে, সর্বনাশ। তো এইটা আমাদের যে স্কোয়ার পার্ক আছে, ধরে নেন যে 4টা বাহুই সমান। তো এই স্কয়ার পার্ক সারাউন্ডেড বাই এ পথ অফ ইউনিফর্ম 2 মিটার্স অল অ্যারাউন্ড ইট, তার মানে 2 মিটার আলটিমেটলি একটা পথ দ্বারা এটা সারাউন্ডেড। তো সাপোজ ধরে নেন এটা, আমি ধরে নিলাম যে আমাদের যে স্কোয়ারটা ছিল মনে করেন সেটার প্রত্যেকটা বাহু কি ছিল, এ মিটার করে ছিল। এখন 2 মিটার করে বৃদ্ধি করা মানে কি, এটা আলটিমেটলি এ প্লাস, এটা আমাদের কত এ প্লাস ফোর। কারণ খেয়াল করেন আমি যদি এই বাহুটা চিন্তা করি, এদিকে 2 মিটার এইদিকে 2 মিটার, তাহলে টোটাল অংশটা কি এ প্লাস ফোর। তাহলে আমি বুঝতে পারি যে প্রত্যেক অংশটা কি এ প্লাস ফোর হয়ে গেছে। তো পেরিমিটার অফ দা পার্ক আর কি, পার্কের পেরিমিটার কত সেটা জানতে এসেছি, খেয়াল করেন তার মানে কি এই যে পার্ক আর কি, এই অংশটার পেরিমিটার আমি ফাইন্ড আউট করতে চাই। তো এটা কিভাবে বের করা যায়, টোটালটা থেকে আমি যদি এই অংশটুকু বাদ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমার হয়ে যায়, মানে এই যে ফাঁক অংশটুকু আছে এটা বাদ দিলে। তাহলে এটা কিভাবে বার করা যায়, আমাদের এ প্লাস ফোর এটা টোটালটা, ওখান থেকে আমি কি করব, এই অংশটাকে বাদ দিয়ে দিই, তাহলে এই অংশটা কত আমাদের এই স্কোয়ার। তাহলে এই স্কোয়ার যদি খেয়াল করি পেরিমিটার অফ দ্য পার্ক, হ্যাঁ ঠিকই আছে, তাহলে এখানে এটা কত 288 আসে। তাহলে এখান থেকে এই স্কোয়ার প্লাস হচ্ছে সিম্পলি কত আসবে, 16 তাই না, 4 2 8 8 আসে, সরি 8 প্লাস এখান থেকে
16 মাইনাস থেকে a স্কয়ার ইজ ইকুয়াল টু 288, সো এটা ক্যান্সেল করে দেওয়া যায়। তার মানে এইটা ইজ ইকুয়াল টু কত, 272 আসবে। এখন দেখেন এখান থেকে অনেকে যেটা করবে সেটা হচ্ছে এর ভ্যালু ফাইন্ড আউট করবে, তারপর আপনার পেরিমিটার অফ দ্য পার্ক বের করবে। কেন আমি পেরিমিটার অফ দ্য পার্ক কিভাবে চাই, যদি একটা বাহু এ হয় তাহলে পেরিমিটার কি 4a না? তো আমি কেন আবার নতুন করে এ বের করতে যাব, আমি সিম্পলি দুইতে ভাগ করে দিই না, দুইতে ভাগ করলে কত 4a, এতে গেলে কত 136। আপনি দেখেন এ যদি বের করেন নতুন করে, সো বের করে আলটিমেটলি ওইটাকে গুণ করতে নিশ্চিত আরো 10টা সেকেন্ড লাগবে। কিন্তু আপনি যদি একটু অবজার্ভ করেন, এইটাকে ভাগ করলে 4a পাওয়া যায়, হুইচ ইজ আওয়ার রিকোয়ার্ড পেরিমিটার। আর এটাকে তাহলে দুইটা উভয় পক্ষে ভাগ করলে কত 136 আসে। তার মানে এটাই প্রশ্নের উত্তর। সো দ্যাট শুড বি 136 মিটার। আশা করি বোঝাতে। তো আলহামদুলিল্লাহ আমরা গতকালকে বিবিএডির কোশ্চেন সলভ করছিলাম, তা তো গতকালকে আমরা 12টা কোশ্চেন সলভ করছিলাম আলহামদুলিল্লাহ। আজকে তার পরবর্তী যে কোশ্চেন গুলো ছিল আর বাকি 8টা কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ, এক্সাম হল অ্যাপ্রোচ অবশ্যই। এবং আমরা যে অ্যাভারেজ চ্যাপ্টার গতানুগতিক থেকে চলছিল ওইটা শুরু করবো ইনশাল্লাহ, দিয়ে হয়তোবা কালকে আশা করছি অ্যাভারেজ চ্যাপ্টারটাও শেষ করে দিব। এর আগে কিন্তু অ্যাভারেজে মনে হয় 2-3টা ক্লাস নিয়েছি, একটু খেয়াল করে হ্যাঁ। আচ্ছা আমরা 11 করছিলাম, 12 করছিলাম কি, হ্যাঁ 12 করছিলাম। সো আমরা 13 থেকে শুরু করব। দেখেন বিবিএডির ম্যাথটা সবাই কিন্তু বলতেছে কঠিন হয়েছে। সো হ্যাঁ, প্রশ্ন অ্যাজ ইউজুয়াল হয় না, এটা স্বাভাবিক, মোটামুটি কিছুটা ডিফারেন্ট ভাবে আসছে, বাট আমি আগেই বলছি যে এই প্রশ্নে অন্তত 14 থেকে 15টা না সলভ করে আসাতে পারাটা আসলে ঠিক না। যদিও 100 প্রশ্ন 1 ঘন্টা আমার কাছে মানে মানে কি বলবো, আমার ভালো লাগে না। 80টা প্রশ্ন হলে ঠিকঠাক ছিল, কিন্তু 100টা প্রশ্ন একটু টাফ, অন্তত প্রশ্ন পড়ে দেখতে দেখতেও তো অবস্থা খারাপ হয়ে যায়। তো আগের কোশ্চেন গুলো সলভ দিয়েছে, এগুলো কাইন্ডলি দেখবেন। এবং আমি কালকে বলেছিলাম যে হুবহু কিছু কোশ্চেন আপনাদের শীট থেকে কমন আসছে অলমোস্ট, সেগুলো দেখিয়েছি। আর এক্সাম হল অ্যাপ্রোচও কিন্তু আমরা দেখছি যে এভাবে ভাবা উচিত ছিল আমাদের। এখন মনে হতে পারে যে সলভ করার পরে খুব সহজ লাগছে, ও এটা তো এভাবে, সমাধান করার পর বুঝতে পারতেছি যে এটা এভাবে হলে ভালো হতো। দেখেন বিষয়টা হচ্ছে আপনি যত দ্রুত এক্সাম হলে এই বিষয়টা ধরতে পারবেন অন্যদের থেকে, সেটাই তো আগিয়ে যাওয়ার কথা, তাই না? তো এটা আসলে ধরা লাগবে, অনেক প্র্যাকটিস করা লাগবে, নাহলে আসলে হবে না। তবে কনসেপ্টের ভিতর থেকে প্রশ্ন সাধারণত করা হয়। তো আমরা যে প্রথম প্রশ্নটা আমরা পড়বো সেটা দেখেন, সে প্রশ্নটা হচ্ছে প্রথমে যে বলা আছে দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গেল ফিল্ড ইজ কত 52,000 স্কোয়ার মিটার। দিস রেক্টেঙ্গুলার এরিয়া হ্যাজ বিন ড্রন অন এ ম্যাপ টু দ্য স্কেল 1 সেন্টিমিটার টু 100 মিটার। The length is shown as 3.25 centimeter on the map. The breadth of the rectangular field in the map is what? প্রথম কথা হচ্ছে আমি যেটা দেখলাম এই প্রশ্নে যারা সলভ করে সাধারণত তারা অনেকেই 160 সেন্টিমিটার উত্তর দিয়েছে, যেটা ডেফিনেটলি বা মানে সম্ভবত 160 মিটার বা 60 মিটার, যাই 160 দিয়ে একটা উত্তর দিয়েছে, যেটা আসলে ঠিক না, এটা ভুল আর কি। তো কেন ভুল সেটা আমরা ইনশাল্লাহ দেখবো। তো খেয়াল করেন এখানে বলা আছে এরিয়া অফ এ, আচ্ছা শুরু করি আবার, আসলে ছোট বেবি আছে তো যার কারণে কান্নাকাটির জন্য একটু কষ্ট। তো খেয়াল করেন, দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার ফিল্ড ইজ 52,000 স্কোয়ার মিটার। দিস রেক্টেঙ্গুলার এরিয়া হ্যাজ বিন ড্রন অন এ ম্যাপ টু দ্য স্কেল 1 সেন্টিমিটার টু 100 মিটার। দ্য লেন্থ ইজ শোন অ্যাজ 3.25 সেন্টিমিটার অন দ্য ম্যাপ। দ্য ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার ফিল্ড ইন দ্য ম্যাপ ইজ হোয়াট? আগেই বললাম যে এই প্রশ্নে অনেকেই 160 উত্তর করছে, যেটা ভুল হবে। প্রশ্নটাকে বুঝি, একটা রেক্টেঙ্গুলার ফিল্ড আছে যেটার ক্ষেত্রফলটা কত 52,000 স্কোয়ার মিটার। তো দিস রেক্টেঙ্গুলার এরিয়া হ্যাজ বিন ড্রন, এই যে 52,000 স্কোয়ার মিটারের একটা বড় রেক্টেঙ্গুলার ফিল্ড দেখতেছেন, সেটা আসলে কি করা হয়েছে, আঁকা হয়েছে। কোথায় আঁকা হয়েছে? অন এ ম্যাপ, একটা ম্যাপে, যেখানে স্কেল 1 সেন্টিমিটার টু 100 মিটার। তার মানে 100 মিটারের যে বস্তুগুলো থাকে সেটাকে কি 1 সেন্টিমিটার আকারে দেখানো হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, ম্যাপে যখন কোনো কিছু দেখানো হয় অনেক বড় যে এরিয়াটা থাকে ওইটাকে কিন্তু কি খুবই ছোট একটা পোর্শনে দেখিয়ে ফেলা হয়। তার মানে কি ওই বড় অংশটাকে একটা ছোট অংশ দেখা হয়। তাহলে এই যে 52,000 স্কোয়ার মিটার আমাদের আছে না কেন, এটাকে কি করছি আমরা একটা ম্যাপে দেখিয়েছি। এবং সেটা কেমন ভাবে দেখিয়েছি, যখন 100 মিটারের একটা অবজেক্ট আপনার থাকে সেটাকে আপনি 1 সেন্টিমিটার আকারে দেখান। ওকে, দ্য লেন্থ ইজ শোন অ্যাজ 3.25 সেন্টিমিটার অন দ্য ম্যাপ। তাহলে ম্যাপে কিন্তু আপনার ওই রেক্টেঙ্গুলার ফিল্ডের
লেন্থটা কি দেখানো হয়েছে 3.25 সেন্টিমিটার দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু দ্যাটস নট 3.25 সেন্টিমিটার, সেটা কিন্তু বাস্তবে এতটা ছোট না। সো দ্য ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার ফিল্ড ইন দ্য ম্যাপ ইজ হোয়াট। তো প্রথম কথা খেয়াল করি যে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা জানি যে রেক্টেঙ্গুলার বা আয়তাকার ক্ষেত্রে আমাদের লেন্থ এবং ব্রেথ গুণ করলে কি পাওয়া যায়, এরিয়া পাওয়া যায়, এবং এরিয়াটা কিন্তু সিম্পলি কত 52,000 স্কোয়ার মিটার দিয়ে দিয়েছে তারা। এবং শুধু সেটা না, তারা আপনাকে লেন্থটাও দিয়েছে, লেন্থটা কত 3.25 সেন্টিমিটার দেওয়া আছে। কিন্তু এটা কি আসলে হবে না, খেয়াল করেন এটা কিন্তু 52,000 স্কোয়ার মিটারে ছিল, তার মানে এটা কি মিটার এককে। আবার এই যে এবং 52,000 স্কোয়ার মিটার যেটা আছে এটা কিন্তু এক্সাক্ট যে লেন্থ এরিয়া আর কি, সেটা আর কি, মানে এক্সাক্ট লেন্থ এবং ব্রেথ ইউজ করে এই এরিয়াটা আপনি পেয়েছেন। কিন্তু এখানে যদি আপনি 3.25 ইউজ করেন, সেটা তো ম্যাপেরটা ইউজ করতেছেন, তার মানে ডেফিনেটলি ভুল হবে। তাহলে এই যে 3.25 দেখতেছে যেটা ম্যাপে, আমি যদি খেয়াল করি এই যে দেখেন 1 সেন্টিমিটার তো কি 100 মিটার, তাহলে আমি যদি বাস্তবে চিন্তা করি এটা অবশ্যই কি 100 দিয়ে গুণ হলে আমি বাস্তবে 325 মিটার লেন্থওয়ালা একটা রেক্টেঙ্গুলার ফিল্ড আপনি পাচ্ছেন। তাহলে এখান থেকে আমরা এটাকে একবারে 325 বসিয়ে দিতে পারি। সো এটা 325 গুণিত আমাদের কত ব্রেথ, এই যে কত 52,000 স্কোয়ার মিটার আর কি। সো এখান থেকে আমরা জাস্ট ফাইন্ড আউট করবো যে ব্রেথটা কত, তাহলে কিন্তু দেখেন 52,000 দিয়ে কত 325 আমি স্কোয়ার মিটার এখান থেকে নিব। তো এটাকে ক্যালকুলেট করা যায়, ক্যালকুলেট করতে পারি, 5 দিয়ে ক্যান্সেল আউট করতে পারি, বা একবারে যদি ভাগ করার চেষ্টা করি যে 325 দিয়ে কত করব 52,000 করবো, তাই না? আপনি চাইলে 5 দিয়ে ছোট করে করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এখানে একবার যাবে, তার মানে কত 325, তাহলে এখানে কত 5 আসে, তারপরে কত 9 আসে, 195 আসে, তাই না? তারপরে আর একটা শূন্য নামাই এখান থেকে, আর 6 6 বার 6 318, হ্যাঁ 6 বার যাবে, তার মানে পরে একটা শূন্য, তার মানে 160 আসবে। জি, তাহলে এটা ক্যান্সেল আউট হলো কত 160 আসবে। তাহলে ব্রেথটা কত, ব্রেথটা সিম্পলি আমরা 160 মিটার পাইলাম। তো এই যে ব্রেথ 160 মিটার পাইলাম, তারা তো জানতেই চাইছে যে আমাদের ব্রেথটা কত, তাহলে এটা কি 160 মিটার উত্তর হবে? না, কোনোভাবে 160 হবে না। কেন হবে, কি বলছে দেখেন, দ্য ব্রেথ অন দ্য একটু মুছে দিই, দ্য ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার, দ্য ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার ফিল্ড ইন দ্য ম্যাপ, ম্যাপে এটা কত সেটা আপনাকে জানতে হবে। তো এই 160 দেখে যদি আপনি উত্তর করেন সেটা ভুল। 160 দিস ইজ দ্য এক্সাক্ট ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার ফিল্ড, বাট দে হ্যাভ আস্কড ইউ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু ইন দ্য ম্যাপ। সো ম্যাপে এটা কি হবে, 160 কে আলটিমেটলি 100 ভাগ করলে সেটা আমরা সেন্টিমিটারে পাবো। তাহলে ম্যাপে এটা 1.6 সেন্টিমিটার দেখাবে। তাহলে এটা আমাদের এই প্রশ্নের উত্তর হবে। সো অপশন শুড বি ডি। আশা করি এটাতে সমস্যা নেই। দেখেন কি একটা প্রশ্ন, মানে লেন্থ ব্রেথ দিয়ে রেক্টেঙ্গুলার ফিল্ডের একটা জাস্ট সিম্পল একটা কোশ্চেন, এরা কোন টাইপে নিয়ে চলে গেছে, যেটা ম্যাপে শো করতেছেন এবং ম্যাপে শো করার যে কনসেপ্ট, এটা যদি ভালোভাবে জানেন আল্লাহর রহমতে তাহলে এটা সলভ করা যাবে, তাছাড়া কিন্তু এটা কঠিন হয়ে যাবে আর কি। আমি 1.6 মিটার দেখাইছিলাম ভাই। আর এই যে তাহলে দেখেন, এই দেখেন আমরা এটা 1.6 সেন্টিমিটার হয়, দেখছেন? এই যে ভুলটা কি একটা, মানে এত দূর পর্যন্ত গিয়েছিলেন বাট আনফরচুনেটলি। এবং দেখেন অনেকে যেটা হবে অপশন দেখে কি হয় যে 1.6 আসলো, ঠিক আছে অপশন থেকে এটা দিয়ে দিলাম, কিন্তু দেখেন ঝামেলাটা কিন্তু এককে রয়ে গেছে। তো যাই হোক, আমরা কি আর করা বলেন, কি আর করা, তো সচেতন হবে ইনশাল্লাহ এখান থেকে। তো পরের প্রশ্নটা খেয়াল করেন, খুবই সুন্দর একটা কোশ্চেন। এ সার্কেল অ্যান্ড এ রেক্টেঙ্গল হ্যাভ দ্য সেম পেরিমিটার, so the sides of the rectangle are 18 সেন্টিমিটার and 26 সেন্টিমিটার, what is the area of the circle? তো এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের থাকে অনেক সময়, যে দুইটার পেরিমিটার সেম হয়, কখনো আয়তক্ষেত্র বলে কখনো বর্গক্ষেত্রের সাথে বলে। তো এখন যেটা আছে সেটা হচ্ছে একটা সার্কেলের এবং একটা রেক্টেঙ্গেলের আমাদের পরিসীমাটা সমান আছে। তো এখন এখান থেকে আমাদের সার্কেলের এরিয়া বের করতে বলছে। তো আমি আর কিছু জানি বা না জানি, সার্কেলের যে এরিয়াটা আমি খুব ভালো করে জানি, সেটা পাই আর স্কোয়ার। তার মানে আমি যদি কোনোভাবে সার্কেলের এরিয়া খুঁজে বের করতে চাই, তাহলে পাইটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা তো আছেই, শুধু আর রেডিয়াসটা খুঁজে বের করতে পারলেই হয়ে যাবে। তো রেডিয়াসটা খুঁজে বের করার জন্যই তারা কিছু ইনফরমেশন দিয়েছে, যে সার্কেলের যে পেরিমিটার সেটা কত 2 পাই আর, সেটা আমাদের রেক্টেঙ্গেলের পেরিমিটারের সমান। তো রেক্টেঙ্গেলের পেরিমিটারটা কি 2L প্লাস লেন্থ প্লাস ব্রেথ, এই ভ্যালুটা তারা দিয়ে দিয়েছে। 2L এর মান কত 18 প্লাস এটার মান কত 26, তাহলে বলতে পারি 2 ইন্টু এখান থেকে কত 40, 44। এখন এটা 2 থাক, মানে এই ম্যাথটা আপনি আটকাবেন কোথায় আমি বলি, যদি কোনোভাবে পায়ের মানটা 3.1416 বসানোর চিন্তাও করেন, এই ম্যাথ ক্রমশ জটিল দিকে যাবে। প্রথম কথা, হ্যাঁ সলভ করতে পারবেন, কোনো সমস্যা নাই, সময় বেশি খাবে। কোনোভাবে যদি পায়ের মানটা 3.1416 নেন, ঝামেলা হবে। দ্যাটস ওয়াই আমরা কি করবো, ম্যাথের সব সময় 22/7 ইউজ করবো এবং আর এর মানটা এখানে রেখে দেন।
তাহলে 2 আর 2 ক্যান্সেল আউট করে যায়, 22 ক্যান্সেল আউট করলে 2, তার মানে আর ইজিক্যাল টু কত আসে এখান থেকে? 14 আসে। তাহলে আর তো ফাইন্ড আউট করে ফেলছি। এবার আপনি মান বসান। পাইকে আমি আবারও 22/7 লিখবো। আর স্কোয়ার কোনোভাবে আমি 14 স্কোয়ার লিখবো না, আমি ক্যালকুলেশন জটিল করতে চাই না। সো দ্যাটস ওয়াই আমি এটাকে 14 গুণিত 14 লিখবো। অ্যাজ এ রেজাল্ট, আচ্ছা এটা কিন্তু 22, হ্যাঁ, এটা ক্যান্সেল আউট করলে 2, তার মানে আমি কি পাচ্ছি? 22 গুণিত 14 দুগুণে কত? 28 পাচ্ছি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলেই হয়ে যায়। এখন দেখেন, আমি কোনোভাবে এটাকে পুরো ক্যালকুলেশনে যাব না, কেন? আমি দেখবো 8 দুগুণে 16, তার মানে আমার লাস্টের ডিজিট উত্তর থেকে অবশ্যই অবশ্যই 6 থাকবে, কারণ আমি জানি এন্টায়ার প্রসেসটা আমার ঠিক ছিল। তো লাস্টের ডিজিট যদি 6 থাকে অপশন থেকে এটা দেখবো, শেষ। আর কোনো কিছু চিন্তা না করে আমি পর দিকে চলে যাবো, আমার দরকার নেই এত ক্যালকুলেশন। তো এখন তারপরও আপনি যদি ক্যালকুলেশন দেখতে চান, আমরা ক্যালকুলেশন ফ্রেন্ডলি করার কিছু কনসেপ্ট শিখেছি, সেগুলো একটু মাথায় রাখি। দেখেন কি হচ্ছে এখানে। এখানে কি করতে বলেছে? আমি 28-কে 22 বার গুণ করতে বলছি। আপনি কিছু মন চাইলে হাবলিং ডাবলিং করতে পারেন, মন চাইলে স্প্লিট মার্কস করতে পারেন, মেন্টালি করতে পারেন। দেখেন, 28-কে 22 বার গুণ করতে হবে, এটাই তো। সো 28-কে যদি 22 বার গুণ করেন, সাপোজ আপনি 20 বার গুণ করেন, তো 28-কে 10 বার নিলে 280, আর 10 বার নিলে 280, মানে কত? 560। তো 20 বার তো নিয়ে নিলেন, আর 2 বার নিলে 28 দুগুণে কত? 56। তাহলে এখান থেকে যোগ করলে 616 আছে। আপনি যদি হাবলিং ডাবলিং প্রসেস যান, দেখেন ইজি হয়ে যায়। 28-কে 2 ডাবল করেন, সরি এটা তো 22 আর কি। 28-কে ডাবল করে 56, আর 22-কে হাফ করলে কত? 11। তাহলে 56-কে 11 নেবেন, মানে কি? 10 বার নিলে 560, আর একবার নিলে 56, তাহলে কত? 616 চলে আসলো। চলে যাওয়া যায়। আবার যদি এভাবেও চিন্তা করেন, দেখেন খেয়াল করি, যে আমাকে কি বলছে? 28-কে 22 বার গুণ করতে হবে, বা 22-কে 28 বার গুণ করতে হবে, সাপোজ ধরে নেন। তো আপনি এক কাজ করেন, 22-কে 30 বার গুণ করে ফেলেন। তাহলে 30 বার গুণ করা মানে কি? 10 বার যদি 220 হয়, তাহলে 3 বার গুণ করলে কত? 660 আসবে। তো আপনি তো 22-কে 30 বার গুণ করছেন, আপনার তো 28 বার বলছে, মানে 2 বার এক্সট্রা নিছেন। তাহলে 28 দুগুণে 56 বিয়োগ করে দেন তো। তাহলে কি ব্যাপার, ভুল করলাম নাকি? 44 বিয়োগ হবে 44। ও সরি সরি, 44, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে কত? 616 হবে। তা তাইলে দেখেন, এখান থেকে যে কোনো ভাবে আপনারা এটা ক্যালকুলেট করতে পারতেছেন। ওকে, নেক্সট প্রশ্নে যাই। If three sides of a triangle are 6 centimeter, 8 centimeter, and 10 centimeter, so then the altitude of the triangle using the largest side as its base will be. তো কথা হচ্ছে যে এই যে 6, 8, 10 আছে, এটা দেখেই বুঝে ফেলা যায় এটা পিথাগোরাসের ট্রিপলেট। তার মানে এটা একটা আমাদের কি সমকোণী ত্রিভুজ। 6, 8, 10 এটা কই থেকে আসছে? আমাদের মৌলিক যেই ট্রিপলেটটা 3, 4, 5, ওইটা থেকে কিন্তু আসছে। সো এটা নাথিং বাট পিথাগোরিয়ান ট্রিপলেট, তাই না? তো এখন এখানে যেটা বলছে, দেন দ্য অ্যালটিটিউড অফ দ্য ট্রায়াঙ্গেল ইউজিং দ্য লার্জেস্ট সাইড অ্যাজ ইটস বেস, তার মানে এই যে লার্জেস্ট সাইডটা দেখতেছে, সাপোজ ধরেন এটা ট্রায়াঙ্গেল আছে। আরে ট্রায়াঙ্গেল কি অবস্থা, কি অবস্থা, এই কলমে হাঁটতে গেলে তো অবস্থা খারাপ দেখি। তো এটা 6, এটা 10, এটা 8। তো এখন ওরা বলতেছে লার্জেস্ট যে সাইডটা আছে, এটা তো আমাদের অতিভুজ ছিল, ওইটাকে আপনি এখন কি করবেন? বেজ হিসেবে ইউজ করবেন। তো সেক্ষেত্রে আহ কি বলতেছে, আলটিটিউড মানে উচ্চতাটা কত হবে সেটা। তো একটা কাজ করা যেতে পারে, এই এই ম্যাথ আসলে উম, এটা শর্টকাট ফর্মুলা আছে, যখন আমি হয়তো বা আপনাদের জ্যামিতি ক্লাস দেখাবো ইনশাল্লাহ, তখন হয়তো ওখানে আলোচনা করব। তো এখন আসলে বেসিক কথাতে যাই। সেটা হচ্ছে, আমরা যদি, যেহেতু তিনটা সাইড দেওয়া আছে, আমরা এটা ক্ষেত্রফল চাইলে বের করে নিতে পারি। সেটা হচ্ছে সেমি পেরিমিটার ইউজ করে, অর্থাৎ 6 আর 10, সরি 6 আর 14, কি বলে, হ্যাঁ 14, 14 আর 10 কত? 24। 24-কে 2 দিয়ে ভাগ করলে কত? 12। তার মানে সেমি পেরিমিটারটা আমাদের কত হচ্ছে? 12 আসে। তো এই যে 12 আসলো, আমরা যে ফর্মুলা আছে না, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস কত এখান থেকে? সি আর কি, এটা ইউজ করে আমরা এরিয়াটা বের করে নিতে পারি। সো এরিয়াটা বের করে নিই। এটার এরিয়া ক্যালকুলেশন করা ঝামেলা, এখন কত? 12। তাহলে 12 থেকে 12 গুণিত 6 মানে 6, তারপর এখান থেকে 12 গুণিত 8 মানে কত? 4, তারপর 12 গুণিত থেকে 10 বের করলে কত? 2 আসে। তাহলে এই ক্যালকুলেশনটা আসে। ক্যালকুলেশনটা এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু কোনোভাবে গুণ করে দিব না, যেহেতু রুট আবার আছে, আমরা চেষ্টা করব এখান থেকে আহ বর্গ করার আর কি। যেমন 4-কে আমরা কি লিখতে পারি? 2 স্কোয়ার লিখতে পারি। এই 12-কে কি লেখা যায়? 6 দুগুণী 12 লেখা যায়, তাই না? 6 দুগুণী 12 লিখলে ওখান থেকে একটা 2 পাবেন, আর এখান থেকে একটা 2 পাবেন, সো 2 স্কোয়ার লেখা যায়। আর ওই যে এখানে একটা 6 আর এখানে একটা 6, এখানে কি লেখা যায়? 6 স্কোয়ার লেখা যায়। তাই দেখেন আলটিমেটলি কি আছে? 2 গুণিত 2 গুণিত 6, 6 দুগুণে 12, 12 দুগুণে কত? 24। এরিয়াটা কত হচ্ছে? 24। তো এই যে ত্রিভুজ, আলটিমেটলি কিন্তু আপনার এরিয়া 24 আগেও যাচ্ছিল, এখনো তাই থাকবে। তো এই যে 24 এরিয়া, আমরা ফর্মুলাটা কি জানি? এটা কিন্তু শর্টকাট আছে, আমি যখন টোটাল জ্যামিতি শেখাবো তখন হয়তো বা যাবো আর কি, ইনশাল্লাহ ওখানে তো এখনো যায় নাই। তো হাফ ইন্টু ভূমি, ভূমি আলটিমেটলি বেসটাকে আমরা কি করব? 10 ধরে নিব। আর উচ্চতা আমি জানি না, সেটা হচ্ছে এইচ। সো
আমরা যদি খেয়াল করি 24 দুগুণে উল্টা আল্টে করলে, আচ্ছা এটা ক্যান্সেল না, ক্যান্সেল 48 আসবে। 48 ডিভাইডেড বাই কত, 10 সমান 8, মানে এই সমান কত হবে 4.8। অপশন থেকে আমাদের এটা হচ্ছে, এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তবে এটা শর্টকাট আমি পরে হয়তো ইনশাআল্লাহ আলোচনা করবো, আপাতত এটা দেখে রাখেন। To fill a tank, 25 buckets of water are required. How many buckets of water will be required to fill the same tank if the capacity of the bucket is reduced to 2/5 of its present capacity? প্রশ্নটা খেয়াল করেন, খুব সুন্দর একটা কোশ্চেন। প্রথমত এটা একটা ট্যাঙ্ক, ধরে নেন যে এটা আমাদের একটা ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটা পূর্ণ করতে ইউ হ্যাভ রিকোয়ার্ড 20 বাকেটস অফ ওয়াটার। তো মনে করেন বালতিটা আমাদের এইরকম আর কি। তো হাউ মেনি বাকেটস অফ ওয়াটার উইল বি রিকোয়ার্ড, এখন তার মানে নতুন কত বালতি পানি প্রয়োজন হবে, এটা যখনই বলা হচ্ছে তার মানে একটা কন্ডিশন চেঞ্জ করবে। কন্ডিশনটা কি? টু ফিল দ্য সেম ট্যাঙ্ক, এই ট্যাঙ্কি কিন্তু পূরণ করবেন, অফ দ্য বাকেট ইজ রিডিউস টু 2/5 অফ ইটস প্রেজেন্ট ক্যাপাসিটি। তার মানে যা ছিল, এই যে বাকেটের যে ক্যাপাসিটিটা ছিল, তো সেখান থেকে আপনি ক্যাপাসিটি রিডিউস করবেন কেমন, 2/5। এটা কেমনে হতে পারে? সাপোজ ধরেন আমাদের যেই বালতিটা ছিল সেটাকে আমি কি করতে পারি, কেটে ছোট করতে পারি, অথবা গলিয়ে ছোট করতে পারি। মনে করেন আমাদের বালতিটা এখন এই পরিমাণ, এই যে এই অংশ মনে করেন 2/5 চলে আসছে। তো আপনি একটা জিনিস খেয়াল করেন যে আগে আপনার 25 বালতি লাগতো এটাকে ফিল আপ করতে, তো এখন বালতি যেহেতু পরিমাণটা ছোট হয়ে গেছে, আগে 5 ইউনিট ছিল এখন 2 ইউনিট হয়ে গেছে, তো এখন অনেক বেশি বালতি লাগবে না? তো এটা তো অন্তত শিওর যে এটা আসলে এই প্রশ্ন উত্তর হতে পারে না, এবং এটা কিন্তু ডেফিনেটলি ডিটারমাইন করা পসিবল। তার মানে এখানে যে দেওয়া আছে ক্যান নট ডিটারমাইন, এটা আসলে সম্ভব না। আমাদের থাকলো এটা আর এইটা। খেয়াল করেন বালতির ক্যাপাসিটি কত, 2/5 হয়েছে, মানে আগে 5 ইউনিট ছিল, ওই 5 ইউনিট ক্যাপাসিটি নিয়ে আপনি এই টোটাল ট্যাঙ্কটা ফিল আপ করতেন। এখন সেইটার ক্যাপাসিটি 2 ইউনিট হয়েছে, তাইলে কত বালতি লাগবে? খুব সহজ কথা, এই যে টোটাল যে তার ক্যাপাসিটির আগে বের করে নিই। 25 বালতি লাগতো এবং প্রত্যেকবার আপনি 5 ইউনিট করে পানি ইনক্লুড করতেন, তাহলে এটা টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এখন কি হবে, কত বালতি লাগবে আমি জানি না, সাপোজ 20 সংখ্যক বালতি লাগবে, এবং এখন আপনি 2 ইউনিট করে এটা ফিল আপ করেন। সো নাও ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ বি। সো এটাকে খেয়াল করেন, এখান থেকে যে কোনো একটা কাটলেই হয়, এটা 12.5 দিয়ে কাটা যায়, তাহলে 5 12 60 আর হচ্ছে 62.5, তাহলে বি ইকুয়াল টু 62.5 বালতি লাগবে এই প্রশ্নের উত্তর। মানে এখন বালতি কিন্তু বেশি বালতি লাগবে, যেহেতু পরিমাণ আপনি ছোট করছেন, তার মানে কি কোয়ান্টিটিটা মানে বালতির বারবার দেওয়ার পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাবে, তাহলে 62.5 বালতি লাগবে এই ট্যাঙ্কটাকে ফিল আপ করতে। Next question. Three boys agree to divide a bag of marbles in the following manner. The first boy takes one more than half of the marbles. The second takes a third of the remaining number. তারপর হচ্ছে the third boy finds that he is left with twice as many marbles as the second boy. So the original marble number of marbles is what? দেখেন এটার অ্যান্সার আমি ডিটেক্ট করে রাখছি। এটা আমার মনে হয় এই যত প্রশ্ন ছিল এর মধ্যে মানে এই প্রশ্ন ভুল করছে অনেকে, বা এই প্রশ্ন এড়িয়ে গেছে অনেক বেশি মানুষ। তো এটা আমি অ্যান্সার অলরেডি বলেই দিয়েছি, যেটা আসলে ডিটারমাইন করা পসিবল না, কারণ আমি দেখেছি এটার উত্তর অনেকের 38 করার প্রবণতা আছে। ঘটনা বুঝেন, তিনজন বালক আসলে একটা ব্যাগে যে মার্বেল ছিল ওখান থেকে এই ফলোইং ম্যানারে ভাগ করে নেওয়ার চিন্তা করলো। তো দ্য ফার্স্ট বয় টেক্স ওয়ান মোর দ্যান হাফ অফ দ্য মার্বেলস। আচ্ছা কাইন্ডলি 1 মিনিট একটু দাঁড়াবেন। আচ্ছা শুরু করি। আচ্ছা একটু আসলে বাচ্চা কাচ্চা সাউন্ড আসতে পারে, একটু মেনে নেবেন কষ্ট করে, যদি বুঝতে কষ্ট হয় কাইন্ডলি আমাকে বলিয়েন। তো দ্য ফার্স্ট বয় টেক্স ওয়ান মোর দ্যান হাফ অফ দ্য মার্বেলস, তার মানে হাফ যে মার্বেল ছিল, ভাই অসুবিধা হয় না, শোনা যায় কথা ক্লিয়ারলি, চালা যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার প্রথম থেকে শুরু করি। দেখেন, আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করি। থ্রি বয়েজ এগ্রি টু ডিভাইড এ ব্যাগ অফ মার্বেলস ইন দ্য ফলোইং ম্যানার। দ্য ফার্স্ট বয় টেক্স ওয়ান মোর দ্যান হাফ দ্য মার্বেলস। দ্য সেকেন্ড টেক্স এ থার্ড অফ দ্য নাম্বার রিমেইনিং। The third boy finds that he is left with twice as many marbles as the second boy.
দ্য অরিজিনাল নাম্বার অফ মার্বেলস ইজ হোয়াট। তার মানে আলটিমেটলি ওই ব্যাগে কতগুলো মার্বেল ছিল সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, এবং ওই তিনজন বালক কিভাবে মার্বেল গুলো ভাগ করে নিয়েছে তার একটা ডিসক্রিপশন দেওয়া আছে এখানে। তো যে আগেই বললাম এই ম্যাথটা আমি আগে অ্যান্সার ডিটারমাইন করে রাখছি যে ক্যান নট বি ডিটারমাইন্ড, কারণ আমি দেখলাম যে আসলে এটার কেন জানি উত্তর সবাই 38-এর দিকে যায়। কারণ কি 38 দিয়ে যদি আপনি স্যাটিসফাই করার চেষ্টা করেন, এটা ডেফিনেটলি ডেফিনেটলি কন্ডিশন স্যাটিসফাই করে ফেলে, যার কারণে অনেকে এই অপশনটা দেয়। তো অনেকেই এটা স্কিপ করছে বা ভুল করছে। ঘটনা একটু খেয়াল করেন, ডিপ কনসেপ্টে চাই যে আমি যদি বলি দ্য সেকেন্ড টেক্স এ থার্ড অফ দ্য নাম্বার রিমেইনিং, তার মানে আলটিমেটলি ফার্স্ট বয় কি করছে, অর্ধেকের বেশি, মানে সরি অর্ধেক তো নিছে, সাথে আর একটা মার্বেল এক্সট্রা নিছে। সেকেন্ড কি করছে, ওই যে বাকি অর্ধেক থাকলো ওখান থেকে টেক্স এ থার্ড অফ দ্য নাম্বার রিমেইনিং, দ্য থার্ড বয় ফাইন্ডস দ্যাট হি ইজ লেফট উইথ টুইস অ্যাজ মেনি মার্বেলস অ্যাজ দ্য সেকেন্ড বয়। তার মানে সেকেন্ড বয় যতটুকু নিয়েছিল, তো তারপরে তো থার্ড বয় নিবে, তো থার্ড বয় দেখতে পাইলো যে আলটিমেটলি সে আসলে সেকেন্ড বয় যতটুকু নিয়েছে না কেন থার্ড বয় তার দ্বিগুণ পরিমাণ পাচ্ছে। তাহলে অরিজিনাল মার্বেল কত সেটা এখান থেকে সিম্পলি আমরা ফাইন্ড আউট করতে চাই। তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি ধরে নিই লেট থার্ড বয় আমার 2x সংখ্যক মার্বেল মনে করেন আমরা পাচ্ছি। তো আমি যদি সেকেন্ড বার কথা চিন্তা করি, তাহলে সেকেন্ড বয় ডেফিনেটলি তার কি অর্ধেক পাবে, এক্স পাবে। যদি বলেই দিছে যে থার্ড বয় আলটিমেটলি 2x পাচ্ছে কার থেকে, সেকেন্ড বয় থেকে। সো থার্ড বয় যদি 2x পায়, সেকেন্ড বয় কি এক্স পাবে। এখন আমরা কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, সাপোজ ধরে নেন যে লেট দ্য টোটাল মার্বেল আমাদের এম, তাহলে এম যদি হয় অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমি কি বলতে পারি না যে এম যদি আপনার টোটাল মার্বেল হয় আর ফার্স্ট বয় যদি এম এর 2 মানে অর্ধেকের থেকে এক বেশি নাই, তাই না, তাহলে বাদ বাকি যে মার্বেল থাকছে সেটা কে কে নিয়েছে, এই সে থার্ড বয় এবং সেকেন্ড বয়, এবং তারা দুজন মিলে কত নিয়েছে, তাহলে 3x। তাহলে এটা বলতে পারি না এটা 3x সংখ্যক। প্রশ্নটা কিন্তু একটু টাফ ছিল। খেয়াল করি সেকেন্ড বয় 2x সংখ্যক, আর সরি থার্ড বয় 2x সংখ্যক, সেকেন্ড বয় x সংখ্যক নিয়েছে, তাহলে দুইজন মিলে কিন্তু 3x নিয়েছে। আর এই 3xটা কেমন বলেন তো, টোটাল মার্বেল যদি m হয়, ফার্স্ট বয় যদি অর্ধেকের থেকে একটা বেশি নয়, তাহলে যে বাকিটুক ছিল সেই বাকিটুকু কিন্তু আমাদের থার্ড এবং সেকেন্ড ভাগ করে নিচ্ছে, যেটা কিন্তু 3x। এখন এখান থেকে আমি কি করতে চাই, এম এর ভ্যালু ফাইন্ড আউট করতে চাই। তো এখান থেকে কি কোনোভাবে এম এর ভ্যালু ফাইন্ড আউট করা পসিবল? এখানে তো আমার ডিরেক্টলি দেখা যাচ্ছে দুইটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এক্স একটা ভেরিয়েবল। আমার হাতে তো আর একটা ভেরিয়েবলের মান বসানোর কিছু নাই। আমি এক্স এর ভ্যালু 1 বসাইতে পারি, 2 বসাইতে পারি, 0 বসাইতে পারি। এটা অনেকগুলো ভ্যালুর জন্য আসলে স্যাটিসফাই করবে। তো যেহেতু আপনার এখানে দুইটা ভেরিয়েবল আছে, এক্ষেত্রে আর কিছু করার পসিবল না। সো ডেফিনেটলি এটা আমাদের ক্যান নট বি ডিটারমাইন্ড। একটা কথা মনে রাখেন, এই প্রশ্ন যদি এভাবে বলতো হুইচ কুড বি দ্য ভ্যালু অফ দ্য নাম্বার অফ অরিজিনাল মার্বেলস, তাহলে এখানে আমি এক্স এর ভ্যালু 1 2 3 এগুলো বসে ডেফিনেটলি 38 আসলে আসতো, বা যেটা আসলো নিতে পারতাম। কিন্তু এই অবস্থা পর্যন্ত কোনোভাবে এটাকে বলা পসিবল না ওই ব্যাগে কতগুলো মার্বেল ছিল। তো এইটাই হচ্ছে এই প্রশ্নের কথা। কিন্তু আপনি অপশন টেস্ট করতে গেলে তখন দেখা যাচ্ছে একটা না একটা মিলে যায় আর কি। ঠিক আছে, তাহলে এটা আমরা শেষ করলাম। এটা একটু খেয়াল করবেন, দু একটা প্রশ্ন থাকে যেগুলো আসলে আপনাকে স্কিপ করা লাগবে, দেখা যাচ্ছে এটা আপনি পারলেন না, তো ভুল দাগানোর না থেকে স্কিপ করাটাই উচিত। So a cricketer whose bowling average is 12.4 runs per wicket takes 5 wickets for 26 runs and thereby decreases his average by 0.4. The number of wickets taken by him till the last match was what? তো দেখেন এই যে অ্যাভারেজ চ্যাপ্টার করছিলাম, এখান থেকে জাস্ট কিন্তু অ্যাভারেজের একটা অ্যাপ্লিকেশন আছে, আপনি চাইলে এটাকে ইকুয়েশন করতে পারেন। ঘটনা অ্যাভারেজে কেন খেয়াল করেন, অ্যাভারেজ কথা তো বলেই দিয়েছে। আলটিমেটলি এ ক্রিকেটার হুজ বোলিং অ্যাভারেজ 12.4 রানস পার উইকেট, তার মানে একটা উইকেট নিতে সে 12.4 রান খরচ করে, এবং সার্টেন একটা ম্যাচে দেখা যাচ্ছে 5টা উইকেট নিচ্ছে 26 রানে। এই যে মনে করে আজকে শামী মনে হয় 5টা নিচে, গতকালকে আফ্রিদি নিয়েছিল 5টা। তো আফ্রিদির আগের বলগুলো তো ভালো ছিল না, তো মনে করেন সে 12.4 রান করে খরচ করে একটা করে উইকেট পাচ্ছিল। হঠাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে কি করছে, 26 রানে 5টা উইকেট নিছে। তাহলে ডেফিনেটলি দেখেন এখানে কিন্তু উইকেটের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে 26 রান দিয়ে। এই যে একটা ঘটনা ঘটলো এখানে উইকেট নেওয়া, এখানে একটা ঘটনা ঘটলো, অ্যাজ এ রেজাল্ট আমাদের অ্যাভারেজটা অর্থাৎ রান দিয়ে উইকেট নেওয়ার অ্যাভারেজটা কমে গেছে, সেটা কত 0.4 কমে গেছে। তো নাম্বার অফ উইকেটস টেকেন বাই হিম টিল দ্য লাস্ট ম্যাচ ওয়াজ হোয়াট। আমরা এখান থেকে যদি প্রথমে ক্রস এলিগেশন করি, দেখেন ক্রস এলিগেশন আমরা এলিগেশনের 3-4টা রুলই এখানে করতে পারি, ক্রস ফর্মুলা যেগুলো করা যায় আর কি, তারপর ওয়েটেড অ্যাভারেজ কনসেপ্ট, রেশিও। তো আমি বলেছিলাম এলিগেশন করতে হলে আপনাকে সেম টাইপস অর কথাবার্তা থাকা লাগবে। দেখেন এখানে 12.4 রান আছে অ্যাভারেজটা পার উইকেটের ক্ষেত্রে, এখানে কেমন এটাও কিন্তু অ্যাভারেজ আছে, কিন্তু এটা কিন্তু অ্যাভারেজ না। সাপোজ মনে করেন আমি বললাম যে একটা গাড়ি যাত্রাপথের একটা সময় 60 কিলোমিটার পার আওয়ার বেগে গেল, এবং আর একটা সময় আপনার গেল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে।
এবং অ্যাজ এ রেজাল্ট সব মিলিয়ে সে 70 কিলোমিটার পার আওয়ারে গেল। এখন আপনি যদি এটাকে এলিগেট করা শুরু করেন, সো ডেফিনেটলি এটা ভুল হবে, কারণ এটা আপনি কিলোমিটার পার আওয়ারে নিয়েছেন, এটা আপনার কিলোমিটার পার আওয়ার অ্যাভারেজে নিয়েছেন, তো এটা মিটার পার সেকেন্ডে নেওয়া যাবে না। এলিগেট করতে হলে সেম টাইপের রাশি থাকতে হবে। এইটা একটা কথা, এইটা একটা কথা, আর এই দুটা ইন্টারেক্ট হয়েই তো আপনার এটা আসে, তো সেক্ষেত্রে দুটো অবশ্যই সেম হতে হয়। তো এখানে দেখেন আমি যদি একটু এলিগেট করতে চাই, তাহলে প্রথমত আমার 12.4 আছে, 12.4 রান দিয়ে আমি একটা করে উইকেট নিই। আর দেখেন এখানে 26 রান দিয়ে 5 উইকেট, তাহলে এটাও আমি একটা উইকেটের বিনিময়ে কতটুকু রান দিছি সেটা আমার প্রয়োজন, যার কারণে আমি 26 বাই কি করব, 5 করে দিব। তাহলে এখান থেকে মানে 26 রান দিয়েছি, 5 উইকেট নিয়েছি, তাহলে পার উইকেটে আমি কত রান দিয়েছি আমার সেটা দরকার। খেয়াল করেন পার উইকেটে 12.4 রান দিয়েছি, তার মানে এখানেও আপনার পার উইকেটে কত রান দিয়েছেন সেটা লাগবে, এখানেও আপনি পার উইকেটে কত দিয়েছেন সেটা লাগবে, তারপরে আপনি এগুলোকে লিগেট করতে পারবেন। তো 26/5 কিভাবে ভাগ করব, আগেই শিখেছি, কোনো কিছুকে 5 দিয়ে ভাগ করা মানে ওই নাম্বারটাকে ডাবল করে ডেসিমালটা এক ঘর বামে, তা 26কে ডাবল করে 52, 52কে এক ঘর বামে আনলে 5.2, সো এখানে অবশ্যই 5.2 হবে। এই যে খেয়াল করেন 12.4 রান দিয়ে আপনি কি পাচ্ছিলেন, একটা উইকেট পাচ্ছিলেন, কিন্তু পরে কিন্তু অনেক ভালো করছেন, মাত্র 5.2 রান দিয়ে একটা উইকেট পাইছেন না। তো এই যে এখানে একটা খারাপ অবস্থা ছিল, এখানে একটা ভালো অবস্থা ছিল, তো দুইটার একটা ইন্টারাকশন হওয়া উচিত না। গড়ে আপনার এখন একটু হলেও কম রান দিয়ে একটা ভালো উইকেট পাওয়া উচিত না। তো ওইটাই হয়েছে, আগে যে 12.4 রান আপনি দিয়ে একটা উইকেট পাচ্ছিলেন, যখন 26 রান দিয়ে 5টা পাচ্ছেন, তখন এই গড়টা কমে গেছে, কমে কত কমছে, 0.4 কমছে, তার মানে সেটা এখন কততে আছে, 12 করে। এবার আগে 12.4 রান দিয়ে একটা উইকেট পাইতেন, 5.2 রান দিয়ে যখনই পাঁচটা একটা করে পাচ্ছেন, অ্যাজ এ রেজাল্ট এখন আপনার কাহিনী হচ্ছে আপনি 12 রান দিয়ে একটা পান, 12.4 না। সেটাকে আমরা যদি এলিগেট করতে চাই, সিম্পলি আমরা এখান থেকে 12কে 5.2 থেকে বিয়োগ করলে কত, 6.8, তাই না? 6.8 ইস টু আপনার এখান থেকে কত, 0.4। তো যেহেতু এটা আপনার ফ্রাকশনে আছে, আমরা এগুলোকে একটা করে ভগ্নাংশ হচ্ছে আমরা তুলে দিয়ে এটাকে, তাহলে এখানে 68 ইস টু কত, 4, ছোট করে এখানে নিলে কত, 70:1। তার মানে আপনি খেয়াল করেন এই যে 70:1, এই যে খেয়াল করেন এই আমাদের এখানে যেটা 1 ইউনিট, প্রশ্নের ভাষায় এইটাই কিন্তু 5 উইকেটকে রিপ্রেজেন্ট করে। আমি কিন্তু এই টোটাল ঘটনা কার সাইডে বর্ণনা করে আসছি, এই যে এনার সাইডে গণনা করে আসছি, খেয়াল করেন টোটাল ঘটনা কিন্তু এই 5 উইকেট নিয়ে কথা বলে আসছি। তো এই আমাদের এখানে যেটা 1 ইউনিট প্রশ্নের ভাষায় সেটা 5 উইকেটকে রিপ্রেজেন্ট করে। আর আমাদের ভাষায় যেটা 70 ইউনিট জানতে চাইছে কিন্তু এই প্রশ্নটাই, যে দ্য নাম্বার অফ উইকেটস টেকেন বাই হিম টিল দ্য লাস্ট ম্যাচ, আলটিমেটলি এই 17 ইউনিট এর মানে 17 ইউনিট পর্যন্ত তার উইকেট সংখ্যা কত। তাহলে 1 ইউনিট যদি 5 হয়, 17 ইউনিট আমাদের 5 কত, 85। তো এটা আমাদের রেলিগেশনের কনসেপ্ট, আমি এটাকে ইকুয়েশন করতে পারি। দেখেন ইকুয়েশন চমৎকার একটা অ্যাভারেজের ইকুয়েশন করা যায়, আমি একটু খেয়াল করি, একটা যদি বন্ধ করে দিই। দেখেন ইকুয়েশন কেমনে করা যায়, এটা সেট আপ করা যায় সেটা একটু খেয়াল করি। দেখেন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 12.4 রান দিয়ে আপনি একটা একটা করে উইকেট পান, তার না, একটা করে উইকেট পান। তো আপনি সাপোজ 12.4 করে রান দিয়ে, আমরা অ্যাভারেজের কনসেপ্টটা কি জানি বলেন তো, অ্যাভারেজ ইজ ইকাল টু সাম বা টোটাল ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন। সো সাম যদি বের করতে চাই, সিম্পলি কি অ্যাভারেজ গুণিত নাম্বার অফ টার্মস দিতে হয়। তো সাপোজ ধরেন এই যে 12.4 রান দিয়ে একটা করে উইকেট পেয়েছেন আপনি, তো কতগুলো পেয়েছেন আমি জানি না, তার মানে কি এক সংখ্যক উইকেট সাপোজ, তাহলে এটা কিন্তু টোটাল কত রান দিয়েছেন সেটা বের হলো। 12.4 করে রান দিয়ে এক সংখ্যক উইকেট নিতে, মানে অ্যাভারেজ 12.4 এন সংখ্যক বা এক সংখ্যক উইকেট নিতে আপনি এতটুকু রান খরচ করছেন, প্লাস পরের যে ইনিংস আছে ওইটাতে আপনি 26 রান দিয়েছেন। তারপর ঘটনাটি খেয়াল করেন, তো এই ক্ষেত্রে আমি এক সংখ্যক উইকেট নিয়েছি, আর 26 রান দিতে আমি 5টা উইকেট নিয়েছি। অ্যাজ এ রেজাল্ট এখানে কি সেট আপ করলেন, এটা কিন্তু টোটাল কতটুকু রান দিয়েছেন সেটা বের করলেন। আর এখানে প্রথম ক্ষেত্রে আপনি এক সংখ্যক উইকেট পেয়েছিলেন এবং দ্বিতীয় ক্ষেত্রে 5টা উইকেট পেয়েছিলেন, তার মানে কি এত রান দিয়ে আপনি এত সংখ্যক উইকেট নিয়েছিলেন, মানে গড়ে তাহলে একটা উইকেটের জন্য কতটুকু রান দিয়েছেন সেটা হচ্ছে না। আর সেটাই কিন্তু প্রশ্নে বলা আছে 12.4 থেকে কমে কি হয়, 12 হয়। তার মানে এটা টোটাল রান, এটা টোটাল উইকেট, অ্যাজ এ রেজাল্ট তো আপনি প্রত্যেক উইকেটের বিনিময়ে কত রান দিয়েছিলেন সেটা আসবে, তাহলে সেটা আমাদের কত, 12। এখন এটাকে আপনি সলভ করলে আমরা কত পাইলাম, 85 পেলাম, সেটা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো। তো আসলে এগুলা মানে এক্সাম হলে সত্যি কথা বলতে এগুলো মাথায় কাজ করাও একটু কষ্ট। এখন এগুলো যদি প্রচুর প্র্যাকটিসের মধ্যে না থাকেন তাহলে হয়তোবা মানে এই আমরা তো সত্যি কথা বলতে আমরা এখানে হয়তো অনেকগুলো নতুন অ্যাপ্রোচ দেখতেছেন, এখন নতুন নতুন কথাবার্তা কিছুটা আসতেছে। তো যেটা হয় আমরা তো সারা জীবন এক্সোরে করে আসছি,
তো এখন যে জিনিসগুলো আমরা শিখছি সেগুলো ইনপুট আসতে একটু হলেও সময় লাগবে। এই জন্য কাইন্ডলি যত পারেন এই টাইপের প্রশ্ন এই কনসেপ্টে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। এই জন্য বারবার হ্যাঁ, এখানে করেন আর এখানে টোটাল ইকুয়াল টোটাল হয়, মানে এখানে যে 12 সাথে x+5 গুণ করলেও টোটাল ইকুয়াল টোটাল পাই, পরে x+5 কে এই পাশে নিয়ে আসলেও হয়, ব্যাপারটা এমন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনি কোনো সন্দেহ নাই, এটাকে যদি আপনি এভাবে মানে ইকুয়েশনটা মিলাইতে পারলেই হইলো। মিলাইতে হলো, আপনি ইকুয়েট করতে পারলেই হলো, কোনো সমস্যা নাই। টোটাল রান তো ওইভাবে আসবে, আপনি ওইদিকে যা টোটাল রান এই দিকেও তাই টোটাল রান, ইকুয়েট করতে পারলেই হলো। পরের প্রশ্ন খেয়াল করি। The present age of three persons are in the proportion of 4:7:9. So 8 years ago, the sum of their ages was 56 years. The present age of the eldest person is what? তো এই যে আমরা এজের চ্যাপ্টারটা করছি, খেয়াল করেন এই টাইপের প্রশ্ন আপনাদের আসবে, আমি কি দেখেছি। তো প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট এজ আছে কাদের, 3 পার্সনস এর 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের সাম দেওয়া আছে, তাহলে আলটিমেটলি প্রেজেন্ট এজ অফ দ্য এল্ডেস্ট পার্সন ইজ হোয়াট। এই টাইপের প্রশ্ন আহ, আমি যদি একটু খেয়াল করি, দেখেন 8 বছর আগে তাদের প্রেজেন্টে 56 দেওয়া আছে, সরি 8 বছর আগে তাদের সমষ্টিটা 56 দেওয়া আছে। আর এই যে রেশিওটা এটা কিন্তু তাদের বর্তমান। আমি এটার সাথে সম্পর্কযুক্ত এটাকে তখনই করতে পারতাম যদি এটা প্রেজেন্ট এজে সাম দেওয়া থাকতো, কিন্তু আনফরচুনেটলি তারা প্রেজেন্ট এজে সাম না দিয়ে, যেহেতু প্রেজেন্ট এজের রেশিও দিয়েছে, তারা প্রেজেন্ট এজে সাম দিলে আমি কিন্তু খুব দ্রুত করতে পারতাম, কিন্তু তারা প্রেজেন্ট এজে সাম না দিয়ে 8 বছর আগের সাম দিয়েছে। তো আমি কি এই 8 বছর আগের সাম থেকে এখানে মানে প্রেজেন্ট এজে যেতে পারি? ডেফিনেটলি। 56 বছর যদি 8 বছর আগের ঘটনা হয়ে থাকে, তাহলে তিনজনের 3 8 24 বছর নতুন যোগ করলে এটা আমাদের প্রেজেন্ট এজ। আর শুধু 8 যোগ হবে না কিন্তু, খেয়াল করেন 56 আছে তিনজনের সাম, তাহলে 8 বছর করে মানে কি 8+8+8, তিনজনের মোট 24 বছর যোগ হবে এই 56 বছরের সাথে। অ্যাজ এ রেজাল্ট আপনি কি প্রেজেন্ট এজ পেয়ে যাবেন। তো এই যে 80 বছর যেটা আছে, আরে প্রশ্নে আমাদের দেখেন 4:7:9 আছে, তাহলে 4 7 11 না কত 20, তাহলে আমাদের বাসায় যেটা 20 ইউনিট রেশিওতে, সামের বাসায় সেটা কত 80 বছর। জানতে চেয়েছে যে এল্ডেস্ট পার্সন কত, তাহলে 20 ইউনিট যদি 80 হয়, 9 ইউনিটের মান কত সেটা বের করলে হয়েছে। তাহলে 20 80 হয়েছে মানে 4 টাইমস এর ভ্যালু দিয়েছে, তাহলে 9 ও 4 টাইমস এর ভ্যালু দিয়ে 36 হবে এই প্রশ্নের উত্তর। মানে প্রশ্ন আপনার যেমন থাক, আপনি যে কনসেপ্টটা জানেন ওই কনসেপ্টে মডিফাই করে নেওয়া যাওয়া লাগবে, অথবা এটাকে এক্স ধরলে কিন্তু বড় হয়ে যাবে। সিম্পল খেয়াল করবো 56 বছর, এটা 8 বছর আগের কাহিনী দেওয়া আছে। 8 বছর পরে যেহেতু তারা রেশিও দিয়েছে, আমি এই বয়সটাকে কনভার্ট করে 8 বছর পরে নিয়ে চলে যাবো। তাহলে 56 সাথে 3 8 24 যোগ করলে 80 বছর। আমাদের বাসায় যেটা 80 বছর, প্রশ্নের ভাষায় সেটা এই 20 ইউনিটকে রিপ্রেজেন্ট করে। তাহলে 20 ইউনিট যদি 80 হয়, এল্ডেস্ট পার্সন 9 ইউনিট, 9 ইউনিট মানে কত 36। যদি আমাদের 4 ইউনিটের মান চাইতে চাইতো, তাহলে সিম্পলি কত আসতো 16 আসতো। তো এটাই প্রশ্নের উত্তর। In a class of 65 students and 4 teachers, each student got sweets that are 20% of the total number of students, and each teacher got sweets that are 40% of the total number of students. So how many sweets are there? ঘটনা খেয়াল করেন, স্টুডেন্ট কতগুলো আছে 65 আছে, আর টিচার কতটুকু আছে 4 জন আছে। আচ্ছা ঘটনা খেয়াল করি, তো each student got sweets that are 20% of the total number, তার মানে প্রত্যেক, আচ্ছা আমরা এইভাবে লিখি, এটা ইয়ে করে দিই। তাহলে ইচ স্টুডেন্ট আমি যদি খেয়াল করি, ইচ স্টুডেন্ট যদি কতটুকু পাই সেটা বের করতে পারি, যে ইচ স্টুডেন্ট গট সুইটস দ্যাট আর 20% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে টোটাল নাম্বার স্টুডেন্ট কত 65, এটা 20% প্রত্যেক স্টুডেন্ট পাবে। সো 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত 1/5। যেহেতু এটা আপনার মানে সংখ্যায় দেওয়া আছে, আমি পার্সেন্টেজে কেন যাব, সো 20%-কে একবারে 1/5 লিখবো। তার মানে 13 আসে, আমাদের প্রত্যেক স্টুডেন্ট 13টা সংখ্যক মিষ্টি পায়। তো ইচ টিচার যদি খেয়াল করি, ইচ টিচার যদি দেখি, each teacher got sweets that are 40% of the total number of student। তাহলে টোটাল নাম্বার স্টুডেন্ট 65 ছিল, তার 40% আমাদের ইচ টিচার পাবে। তো 40%-এর ফ্র্যাকশনাল হলো কত 2/5, আমরা সবাই জানি। তাহলে আলটিমেটলি এটা 13, 13 গুণে কত 26 আসবে। তাহলে খেয়াল করেন প্রত্যেক ছাত্র 13টা করে মিষ্টি পায়, প্রত্যেক টিচার 26টা করে মিষ্টি পায়। জানতে চেয়েছে টোটাল নাম্বার অফ সুইটস কত। তাহলে টোটাল নাম্বার অফ সুইটস কেমনে বের করবো, ছাত্র কতজন ছিল 65 জন ছিল, তারা কত করে পাচ্ছে 13 করে, প্লাস টিচার কতজন ছিল 4 জন ছিল, তারা কত করে পাবে 26 করে। সো এটা ক্যালকুলেট করলে মূলত অ্যান্সারটা হয়ে যায়। এখন এটা সহজে ক্যালকুলেট করা লাগবে তাই না, 5 × 65। আচ্ছা এটাকে একটু ক্যালকুলেট করি,
আচ্ছা, ক্যালকুলেট করা ছাড়া করা যায় কিনা, 5 এবং 65। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এখানে ক্যালকুলেট করলে আর যাই হোক এই জায়গায় ইউনিট ডিজিট কত আসবে, 5 আসবে। আর এখানে যদি খেয়াল করেন 4 × 24 ইউনিট ডিজিট কত আসবে, 4 আসবে। তো পরে যদি আপনি যোগ করেন এই 4 5 যোগ করলে অবশ্যই অবশ্যই রেজাল্টে 9 থাকতেই হবে। আমি প্রথম দেখবো ইউনিট ডিজিটে 9 কার আছে, এই যে 9, শেষ, আর কিছু আমি করব না। যদি অপশনে ইউনিট ডিজিট 1-এর অধিক 9 থাকে আমি ক্যালকুলেট করব। আচ্ছা, তো এটা তো একটা বিষয় গেল। আমি যদি ক্যালকুলেটটা করতে চাই তাহলে কিভাবে ক্যালকুলেট করা যায় খেয়াল করি। 65-কে 13 বার গুণ করা লাগবে, তাই তো? 65-কে 13 বার গুণ করার অর্থ হচ্ছে আপনি 10 বার নেন, 10 বার নিলে কত, 650, আর তার 3 বার নিলে 195, তাই না? 18, হ্যাঁ ঠিক আছে। তাহলে 5, এখান থেকে কত, 4, এখান থেকে 845। এর সাথে কি করবেন, 426 এবং 100